এই বাংলায় মহিলাদের জন্য আছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আমাদের সুলক্ষণা লক্ষ্মীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবিরে ঠাঁই, দেখরে যে আপন পানে পদ্মটি নাই, পদ্মটি নাই। না, কোনো বিশ্রাম কক্ষ ছিল না, ছিল না সিসিটিভি ক্যামেরা, ছিলেন না কোনো মহিলা নিরাপত্তা রক্ষী, কিচ্ছু নেই। এ হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ। বয়স তার মাত্র 31, তিনি MBBS MD, আর তার উপর নৃশংস যৌন অত্যাচার হয়ে গেল, খুন হয়ে গেলেন এক তরুণী চিকিৎসক সরকারি হাসপাতালের ঘেরাটোপের মধ্যে। এই মর্মান্তিক ঘটনা বহু প্রশ্ন উঠিয়ে দিয়েছে, আর তাই নিয়ে রাজ্য উত্তাল। তাই নিয়েই আজকের এপিসোড। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন আমি কৃতজ্ঞ থাকব। এই যে ঘটনা ঘটে গেল কলকাতায় আরজিকর হাসপাতালের মধ্যে, ইমার্জেন্সি বিভাগের 4 তলায়, সেখানে আছে চেস্ট ডিপার্টমেন্টের একটা বড় সেমিনার হল। ঠিক সেখানেই অর্ধনগ্ন অবস্থায় শুক্রবার সকালে উদ্ধার হয়েছে এক মহিলা জুনিয়র চিকিৎসকের দেহ। চোখ, মুখ এবং যৌনাঙ্গ রক্তাক্ত, সারা শরীরের 11টা জায়গায় ক্ষতচিহ্ন মিলেছে। নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না, নিথর দেহ পড়েছিল একটা তোষকের ওপরে। মাথার কাছে তখনও খোলা ল্যাপটপ। তিনি রাত্রি 2টো অবধি কাজ করেছেন, যা জানা যাচ্ছে। মোবাইল ফোন, ভাঙা চশমা এবং একটা চুলের ক্লিপ। এবং পুলিশের সন্দেহ, প্রাথমিক তদন্তে, যে সেই চুলের ক্লিপ দিয়ে ওই তরুণীর যৌনাঙ্গে প্রবেশ করা হয়েছে। মানে এ তো ঠিক দিল্লিতে নির্ভয়া কাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে। সেটা অবশ্য সরকারি আইনজীবীও সেই কথাই বলেছেন আদালতে। যাই হোক, যা হলো তাই নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তাল। ইতিমধ্যে ধরা পড়েছে এক অভিযুক্ত, অন্যদিকে আরজিকর হাসপাতালের সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। যা জানা যাচ্ছে, সঞ্জয় বশিষ্ঠের বদলে, মানে সুপার সঞ্জয় বশিষ্ঠের বদলে দায়িত্ব সামলাচ্ছেন বুলবুল মুখোপাধ্যায়, যিনি এই হাসপাতালের ডিন। এবং এই ঘটনায় যে তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হবে, সেখানকার 11 সদস্যের একজন। কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সরাতে হবে। তার সঙ্গে তাদের দাবি হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং সিসিটিভি ফুটেজ যেটুকু পাওয়া গেছে, যেখান থেকে বাইরের সিসিটিভি ফুটেজ, তা প্রকাশ্যে আনতে হবে। সিনিয়র যত চিকিৎসক তাদের নাকি ছুটি বাতিল হয়েছে, কারণ রাজ্য সরকার ভীষণভাবে চাইছে যাতে এই ঘটনা আর বাড়তে না পারে। তারা কার্যত ব্যাকফুটে। কি উত্তর দেবে? আমি আসি প্রশ্নের জায়গায়। এই যে যাকে ধরা হলো, একজন অভিযুক্ত ধরা পড়েছে। কিভাবে ধরা পড়েছে আপনারা সকলেই জানেন, খবরের কাগজে বেরিয়েছে, টেলিভিশনে দেখছেন, বিভিন্ন অনলাইনেও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। আমি আলাদাভাবে বিশেষ করে কিছু বলতে চাইছি না, শুধু একটি কথা বলছি। এই হেডফোন, সেই হেডফোনেরই একটি সূত্র ধরে তাকে ধরা হয়েছে। সেই আমাদের গণ্যমান্য ব্যক্তি যাকে ধরা হয়েছে, তিনি নাকি পুলিশেরই সিভিক ভলান্টিয়ার। এই সিভিক ভলান্টিয়ারদের কাজটা কি? রাজ্য সরকার নিজেই তৈরি করেছিল যে a person who is appointed on a contractual basis to help the police with various duties. এমন একজনকে রাখা হয়েছে যার ঠিকাতে কাজ করছে, কন্ট্রাকচুয়াল বেসিস, যে পুলিশকে সাহায্য করবে বিভিন্ন কাজে। বিভিন্ন কাজ বলতে কি? এই নারী নির্যাতনের কাজে পুলিশকে সাহায্য করবে, সেরকম লোক রাখা হয়েছে। সেই রকম লোক বেছে বেছে রেখেছে রাজ্য সরকার, মানে রাজ্য পুলিশ। এই প্রশ্নটা প্রথম আসছে, কারণ পুলিশ নিজে অন্য সরকারি কর্মচারী যখন কাজে যোগ দেন, নতুন কর্মচারী বা কর্মী, তখন তার একটা পুলিশ ভেরিফিকেশন হয়।
পুলিশ নিজে খুঁজে বের করে যে তার অ্যান্টিসিডেন্ট কি, সে কি ছিল, কি করেন, তিনি কি করেন, তার পরিবার কি করে, বিভিন্ন রকমের একটা পুলিশ ভেরিফিকেশন। সেই ভেরিফিকেশনটা জমা দিতে হয়, তবে জানা যায় তাকে রাখা হবে কিনা, তার নামে কোনো মামলা আছে কিনা, ফৌজদারি মামলা আছে কিনা, লোকটা কিরকম, বিভিন্ন রকম। আর এখানে পুলিশের সিভিক ভলান্টিয়ার, হ্যাঁ ঠিক আছে, তিনি ঠিকা কর্মী, ঠিকা হিসেবে আছেন, আজকে আছেন, কালকের দিনে তিনি পার্মানেন্ট হতেও পারেন। তিনি কিভাবে ঢুকলেন? এই ভদ্রলোকটি, এই লোকটি সম্পর্কে যা জানা যাচ্ছে তা মারাত্মক। তার এলাকার লোকেরা বলছেন যে টাকা মেরে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা, কাউকে ধমকি দিয়েছে, কাউকে হুমকি দিয়েছে, কাউকে চড় থাপ্পড় মেরেছে, যা খুশি তাই করেছে। সে হচ্ছে দাদা নয়, মাস্তান নয়, সে হচ্ছে প্রকৃত ক্রিমিনাল, দুষ্কৃতি পুলিশে কাজ করছে, পুলিশ এখন এড়িয়ে যাচ্ছে, এই উত্তর দিচ্ছে না। সে পুলিশে কাজ করতো জানা নেই, কেউ বলছেন না, চুপ করে আছেন, শুধু বলছেন একজন অপরাধী হচ্ছেন অপরাধী। ঠিক আছে, অপরাধী তো অপরাধী বোঝা যাচ্ছে, সেটা আগে জানা যায়নি। তাকে পুলিশে নিয়োগ করা হলো, মানে পুলিশের কাজে পুলিশকে সাহায্য করার জন্য। সে তো বিনা পয়সায় স্বেচ্ছাশ্রম দেয়নি। এই যে মহিলার দেহ পাওয়া গেল যে চিকিৎসকের, সেখানে জানা যাচ্ছে দুজন ব্যক্তির সিমেন্ট পাওয়া গিয়েছে, তা আরেকজনকে, আর যাকে ধরা হয়েছে তার সিমেন্ট কি পরীক্ষা করা হয়েছে আমরা জানি না এখনো। এবং জানা যাচ্ছে না আরেকজনকে, এটাও জানা যাচ্ছে না সে কি একলা এই কাণ্ড ঘটিয়েছে না তার সঙ্গে কেউ ছিল, আর যদি কেউ থেকে থাকে তারা কারা, কিছু জানা যাচ্ছে না। হয়তো জানা যাবে পরে, কিন্তু কেন পরে? এ তো অনেক আগে করার কথা না, আগে আরো অনেক কিছু করার কথা। যেমন এই যে অভিযুক্ত যাকে ধরা হয়েছে, সে নাকি এর আগেও নিয়মিত হাসপাতালের ভেতরে ঢুকতে পারে। কেন পারে? কারণ তার কাজ হচ্ছে নাকি যদি পুলিশ কর্মী আহত হন বা অসুস্থ হন, তাকে দেখভাল করবার জন্য বা তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্যে সে তত্ত্বাবধান করে কিংবা খবর নিয়ে খবর দেয় উপরওয়ালার কাছে। এত বড় কাজ তাকে দেওয়া হয়েছে। আর সেই লোকটি কি করলো? ভোর 4টের সময় হাসপাতালে ঢুকে পড়লো, 4 তলায় চলে গেল, চলে গিয়ে মহিলাকে এরকম অবস্থায় দেখলো বিশ্রাম করছেন একলা, আর কেউ নেই চারপাশে। তার মুখ চেপে ধরলো, হাঁটু চেপে ধরলো, তাকে ধর্ষণ করা হলো কিংবা যৌন অত্যাচার করা হলো, নৃশংসভাবে খুন করে দেওয়া হলো, এবং কেউ শুনতে পেল না, একটি আওয়াজও শুনতে পেল না কেউ। এই সমস্ত জিনিসটাই কেউ ধোঁয়াশা। তখন হাসপাতালের সুপার কি করছিলেন, হাসপাতালের প্রিন্সিপাল কি করছিলেন, এবং তারা এই মহিলাদের নিরাপত্তার জন্য এতদিন কি করেছেন? কিচ্ছু করেননি। তাহলে যারা মানুষের প্রাণ বাঁচাবেন, তাদের প্রাণ বাঁচাবে কে? বিশেষ করে যদি একজন দুষ্কৃতীকে পুলিশে নেওয়া হয়, তাহলে তার দায় কার? সেটা কি রাজ্য সরকারের দায় নয়? এবারে আরেকটু বৃহত্তর ক্ষেত্রে যাওয়া যাক। আমাদের সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে আইনের চোখে সবাই সমান। কিন্তু কিভাবে হবে? এটাও বলা হয়েছে মহিলারা পুরুষদের মতন এতখানি শারীরিকভাবে সক্ষম নন, আবার তারা এমন কিছু কাজ করেন যা পুরুষরা পারে না। মহিলাদের জন্য একটি আলাদা ধারা যোগ করা হয়েছে 15/3, 15/3। সেখানে বলা হয়েছে সমস্ত রাজ্যকে নারী সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে হবে। কোথায়? একজন মহিলা চিকিৎসক সারা রাত্রির কাজ করবেন, রাত্রি 2টো অবধি কাজ করেছেন, বিশ্রাম নেবার কোনো জায়গা নেই তার, এবং সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। কেন না তারা পোশাক ছাড়তে পারেন। তাহলে মহিলা নিরাপত্তা রক্ষী কেন নিয়োগ করা হয়নি? এই যে অভিযুক্ত নিশ্চয় এর আগে এসে দেখে গিয়েছে। যে কোনো অপরাধীদের মনস্তত্ত্ব বিচার করলে দেখা যায় যে তারা এইসব ক্ষেত্রে সমস্ত সময় আগাম সমস্ত কিছু খবর নিয়ে আসে। এর যখন অবাধ যাতায়াত হাসপাতালের মধ্যে, নিশ্চয় সে এসেছে, আগে দেখেছে কোন সময় ফাঁকা থাকেন মহিলারা, কোন সময় বিশ্রাম নেন, এবং সেখানে কেউ থাকে না তাদের পাশে, তারা একলা পড়ে থাকেন।
একদম এক কোনায়, সেখানে তারা চিৎকার করলেও অন্যদের কানে পৌঁছবে না। কি করে হলো এটা? এটা তো হতে পারে না, একদিনের ঘটনা নয়, এর পেছনে ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে সমস্ত জিনিসটা জানতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি A.S. আনন্দ বলেছিলেন, a murderer destroys the physical body and a rapist degrades the very soul of the helpless female. তার আত্মাকেই বিনষ্ট করে দেয়। আর এই বাংলায় আত্মা, শরীর সবই বিনষ্ট হয়ে গেল, হচ্ছে। এই বাংলায় মহিলাদের জন্য আছে লক্ষ্মীর ভান্ডার, কিন্তু আমাদের সুলক্ষণা লক্ষ্মীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবিরে ঠাঁই, দেখরে চেয়ে আপন পানে পদ্মটি নাই, পদ্মটি নাই। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের বাঙালিদের যে এই কাণ্ড, এইরকম ঘটনা, এইরকম মর্মান্তিক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে। নমস্কার, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আবার বলি, যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং এই নোটিফিকেশন আইকনটা একটু অন করে দিন। ধন্যবাদ।